আমার নাম আলী হাসান। আমি সিন্ধের খায়েরপুর জেলার ছোট্ট একটা গ্রাম পীর জোগাড়ের লোক। বয়স হবে আমার 35। গত 12 বছর ধরে আমি ট্রাক চালানোর কাজ করছি। ট্রাক চালনা কোনো সিনেমার মতো চাকচিক্যের কাজ না ঠিকই, কিন্তু যখন হাইওয়ের ওপর ট্রাক নিয়ে বের হই তখন এক অদ্ভুত শান্তি নেমে আসে মনে। মনে হয় রাস্তা আমাকে চেনে, আমাকেই ডাকে। আমার বাবা, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, তিনিও ছিলেন ট্রাক ড্রাইভার, কিন্তু স্টিয়ারিং হাতে নিলেই মনে হতো রাস্তার বাদশা তিনি। বাবা যখন কয়েকদিন পর বাড়ি ফিরতেন পুরো মহল্লা যেন প্রাণ ফিরে পেত। বাচ্চারা এসে হর্ন বাজানোর আবদার করত আর তিনি মুচকি হেসে হর্ন বাজিয়ে দিতেন। সেই হাসিটা আজও আমার মনে গেঁথে আছে। কিন্তু যে রাস্তা বাবাকে রোজগার দিত, সেই রাস্তায় একদিন তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিল একটা দুর্ঘটনা, আর সব শেষ। তখন আমি 19 বছরের ছেলে, মার 2 ছোট ভাই বোন। দায়িত্ব সব আমার ওপর এসে পড়ল। ইন্টার পর্যন্ত পড়েছিলাম, কিন্তু এরপর বইপত্র সরিয়ে রেখে বাবার পুরনো ট্রাকটাই ধরতে হলো। আগে কিছুদিন উস্তাদ হাজি আমির বক্সের সঙ্গে শাগির্দি করেছি। উনি শেখাতেন, বকতেন, আমি সব হাসি মুখে সহ্য করতাম, কারণ বাবার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হতো। প্রথমবার যখন স্টিয়ারিং ধরি হাত কাঁপছিল, কিন্তু প্রথমবার হাইওয়েতে ট্রাক তুলতেই মনে হলো যেন বহুদিনের একটা অদৃশ্য টান আবার জায়গা ফিরে পেল। এবার আসি সেদিনের ঘটনাতে, যেদিনের অভিজ্ঞতা আজও আমার শরীর কাঁপিয়ে দেয়। আগেই বলেছি, আজকের ঘটনা শুধু ঘটনাটুকুই নয়, পুরো দিনটা যেন কোনো অশুভ ইঙ্গিত নিয়ে শুরু হয়েছিল। জানুয়ারির ঠান্ডার সময় সকাল 6টায় আমাকে খায়েরপুর থেকে মাল নিয়ে রওনা দিতে হতো। গন্তব্য ছিল বদিন জেলার কাছে তিলহার নামের দূরবর্তী এক গ্রাম। নতুন একটা নির্মাণ প্রকল্প শুরু হচ্ছিল। আমি সেখানে সিমেন্ট, রড আর অন্যান্য মালামাল নিয়ে যাচ্ছিলাম। রাতে ট্রাক আমার লালপরি পুরোপুরি চেক করে রেখেছিলাম। টায়ার, ব্রেক, তেল সব ঠিকঠাক। মা ভোর 4টার দিকে উঠে আমাকে ডেকে দিলেন। নিজ হাতে গরম গরম চা বানালেন, পরোটা আর ডিম ভাজিও দিলেন। মায়ের হাতে নাস্তা যতবার খাই মনে হয় যেন সফরের ওপর আল্লাহর রহমত নেমে এসেছে। আমার ছোট ভাই ফরহান এখন কলেজে পড়ে আসলো। বলল, ভাই আজ সাবধানে চালাবেন, রাতে ফিরে তো আসবেন না মনে হয়। আমি হেসে বললাম, মাল নিয়েই সোজা ফিরব, সন্ধ্যার আগেই পৌঁছে যাব ইনশাআল্লাহ। সকাল 6টা বাজতেই আমি খায়েরপুর থেকে রওনা দিলাম। আকাশে হালকা মেঘ, রাস্তায় পাতলা কুয়াশা। বেশি গান শোনার শখ নেই, তবে কখনো রেডিও FM চালিয়ে দেই। গান শুনতে ভালো লাগে। সকালে শায়ের বাইপাস পেরিয়ে ন্যাশনাল হাইওয়েতে উঠলাম। আমার পুরনো সিনো ট্রাক লালপরি যেন আমায় সঙ্গ দিচ্ছিল। দুপুর 1টা নাগাদ মিরপুর খাস পেরোতেই ফোন এলো সামনের ঠিকাদার। বললেন, আলী ভাই, আপনি যদি লিং রোড দিয়ে আসেন অনেকটা সময় বেঁচে যাবে। এবং এরপর থেকেই সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার শুরু। লিং রোডে কাজ চলছিল, জায়গায় জায়গায় দাঁড়াতে হতো। তাই আমি ঠিকাদারকে জি ঠিক আছে বলে পঙ্গিয়া হয়ে তিলহারের দিকে যাওয়া লিং রোড ধরে এগোনোর সিদ্ধান্ত নিলাম। লিং রোডে ঢুকতেই বসলাম। এই রোডটা খুব বেশি ব্যবহার হয় না, দুই পাশেই ঘন গাছপালা, কিন্তু দৃশ্যটা ছিল বেশ সুন্দর। হালকা শুনশান পরিবেশ। তবে দিন থাকায় বিষয়টা খুব একটা গুরুত্ব পেলাম না। একপাশে দূরে মাঠে কৃষকদের কাজ করতে দেখা যাচ্ছিল, অন্য পাশে মাঝে মাঝে পুরনো ছোট ছোট চায়ের দোকান চোখে পড়ছিল। মনে মনে ভাবলাম, ফেরার পথে এখান থেকে চা খাবো।
সফর সহজই মনে হচ্ছিল, তবু মনে অদ্ভুত এক অস্থিরতা ছিল। কেন জানি না, হয়তো আবহাওয়ার কারণে অথবা অন্য কিছু, কিন্তু এসব ব্যাপার আমি গুরুত্ব দিতাম না। এত বছর ট্রাক চালিয়ে অনেক অদ্ভুত জিনিস দেখেছি, তবু ভয় কখনো পাইনি। এরই মাঝে ক্ষুধা লাগলো। একটা ছোট্ট হোটেলে চোখে পড়ল। 3 থেকে 4 জন লোক বসেছিল। আমি সালাম দিলাম এবং চা, ডাল ও চাপাতির অর্ডার করলাম। দোকানদার খুশি মনে পরিবেশন করলো। মোবাইল দেখে বসলাম। বেলা 3টা বাজে। তিলহার পৌঁছাতে এখনো 2 ঘন্টা সময় লাগবে। খাওয়া শেষ করে পাশে থাকা মসজিদে আসরের নামাজ পড়লাম। তারপর আবার রাস্তায় রওনা দিলাম। সূর্য ঝুঁকতে শুরু করেছে। আলো ক্রমে ফিকে, রাস্তায় গাড়িও কমে আসছে। এখান থেকে শুরু হলো সেই যাত্রা, যা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ভয়ানক অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে। সন্ধ্যা 5টার দিকে তিলহারে পৌঁছালাম। সূর্যের দিক দিগন্তে ঝুলেছিল। আকাশ কমলা সোনালি আলোর মিশেলে ভরে গেছে। দৃশ্যটা সুন্দর, মনোমুগ্ধকর, কিন্তু আমার মনে তখনও একটাই কথা, মালটা তাড়াতাড়ি নামুক, তারপরই ফেরত রওনা দেব। প্লটে পৌঁছাতেই ঠিকাদার হাত নেড়ে ডাকলেন। কয়েকজন শ্রমিক এগিয়ে এলো। সালামের পর ট্রাকে ব্রেক দিয়ে নিচে নামলাম। ঠিকাদার তালিকা বের করে জিজ্ঞেস করলো, সিমেন্ট, রড, ইট সব এনেছো তো আলী ভাই? আমি মাথা নেড়ে বললাম জি। তারপর ডালা খুলে দিলাম। শ্রমিকরা ধীরে ধীরে মাল নামাতে লাগলো। আমি একপাশে দাঁড়িয়ে সিগারেট ধরালাম এবং চারপাশটা লক্ষ্য করলাম। চারদিকে ফাঁকা মাঠ আর দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি কুঁড়ে ঘর। এলাকা খুব উন্নত নয়, কিন্তু মানুষগুলো আপন মনে কাজ করে যাচ্ছে। মাল নামাতে প্রায় 2.5 ঘন্টা লেগে গেল। পুরোপুরি অন্ধকার নেমে এসেছে। আলো বলতে ট্রাকের হেডলাইট আর শ্রমিকদের ব্যবহৃত একটি পুরনো বাল্ব, যা কাঠের খুঁটিতে জ্বলছিল। যেন সময়ও থেমে গেছে। সবকিছু ধীর, ক্লান্ত। মাল খালাসের পরে ঠিকাদার বলল, রাতের খাবার খেয়ে যাবেন। রাস্তা খুব নির্জন, একা ফিরছেন। আমি প্রথমে রাজি হইনি, তারপর ভাবলাম দীর্ঘ পথ ফিরতে হবে, খেয়ে নেওয়াই ভালো। তারা আমাকে তাদের কুঁড়ে ঘরে বসালো। মাটিতে গদি পাতা ছিল। বড় থালায় ভাত, ডাল, মাংসের তরকারি আর সঙ্গে দই পরিবেশন করলো। সবাই মিলে খেলাম। খাবারের পর গরম করা চা, যা যেন শরীরে নতুন শক্তি ফিরিয়ে দিল। সময় তখন রাত প্রায় 8:30। আমি ট্রাকে উঠে ফেরার যাত্রা শুরু করলাম। ট্রাক এখন হালকা, তাই চলতে সুবিধা লাগছিল। রেডিও বন্ধ করে দিলাম। শুধু ইঞ্জিনের শব্দই শুনতে ভালো লাগছিল। রাস্তায় গাড়ি নেই বললেই চলে। একই লিংরন ধরে ফিরছিলাম, কিন্তু রাতের একটা আলাদা রূপ আছে। 2 পাশের গাছের ছায়া বড় হয়ে অন্ধকার ঠেকছিল। চারদিকে গভীর নীরবতা। আমি হেডলাইট ফুল করে দিলাম আর আস্তে আস্তে ট্রাক এগোতে লাগলো। এখন সেই মুহূর্ত এলো যেখানে লিং রোড একেবারে শুনশান হয়ে গেল। দিনের বেলায় যে কয়েকটা গ্রাম দেখেছিলাম, তাদের আলোর ক্ষীণ ঝিলিক দূরে কোথাও মৃদুভাবে টিমটিম করছিল। চারপাশের মাঠ যেন গভীর নীরবতায় ডুবেছিল। কাঁচা রাস্তার ওপর মাঝে মাঝে পশুর চলার চিহ্ন দেখা যাচ্ছিল, কিন্তু কোনো মানুষ নেই। আমি নিজেকে বোঝালাম তাড়াতাড়ি এখানটা পার হয়ে যায়। এই রাস্তাটা এখন খুব অদ্ভুত লাগছিল। প্রায় 15 মিনিট পেরিয়ে গেছে। হঠাৎ সামনে কিছু একটা নড়তে দেখলাম। আমি ব্রেক চেপে গতি কমালাম, কিন্তু হেডলাইটের আলোয় পরিষ্কার কিছু বোঝা গেল না। ভাবলাম হয়তো কোনো পশু, কিন্তু জায়গাটার কাছে আসতেই মনে হলো হঠাৎ ঠান্ডা আরো বেড়ে গেল। আমি সঙ্গে রাখা শাল কাঁধে তুলে নিলাম। অদ্ভুত ব্যাপার, ট্রাকের হিটার অন ছিল, তারপরও শরীরে কাঁপুনি দিচ্ছিল। রাস্তাটা আরো নিঝুম হতে লাগলো।
ডান থেকে বাম দিকের মাঠ মিলিয়ে গেল। এক পাশে ঘন ঝোপ, অন্য পাশে আখের ক্ষেত, যারা রাতের অন্ধকারে যেন নীরবে কোনো লুকানো রহস্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মন অন্যদিকে সরাতে সিগারেট ধরাতে গেলাম, কিন্তু লাইটার একবার, দুইবার, তিনবার কোনোভাবেই জ্বলতে চাইছিল না। মনে হচ্ছিল হাওয়াই যেন জেদ ধরে ফেলেছে, আলো হতে দেবে না। ঠিক তখনই যেন কেউ আমার কানের খুব কাছে এসে নিঃশ্বাস ফেলল। আমি চমকে পেছনে তাকালাম। কেবিনে আমি ছাড়া আর কেউ নেই। জানালার কাজ বন্ধ, বাইরে কিছু দেখা যায় না। ও মুহূর্তটা একদম সাধারণ লাগছিল না। আমি তাড়াতাড়ি সিগারেটটা আবার ধরিয়ে রাখলাম আর চোখ সামনে স্থির করে দিলাম। ঠিক তখনই ট্রাকের হর্ন হঠাৎ নিজে থেকেই বাজল। শব্দটা ছোট কিন্তু তীক্ষ্ণ, গায়ের ভেতর কাঁপন ধরিয়ে দিল। আমি সাথে সাথে ব্রেক চাপলাম। ধীরে ধীরে স্টিয়ারিং ধরে নিচের দিকে তাকালাম। হয়তো কোনো পশু চলে এসেছে, কিন্তু সামনে কিছুই নেই। হৃৎপিণ্ড জোরে ধুকপুক করছিল। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম, কিন্তু মনের ভেতরটা রাজি হচ্ছিল না। ঠিক তখন ট্রাকের ডান দিকের জানালার কাছে যেন কেউ আঙ্গুল বোলালো। নখের খসখস শব্দ স্পষ্ট শোনা গেল। আমি ঝট করে মাথা ঘোরালাম। বাইরে কাউকে দেখা গেল না। এবার সত্যি ভয় পেয়ে গেলাম। হাত কাঁপতে লাগলো। আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। তারপর ট্রাক চালানোর চেষ্টা করলাম, কিন্তু ট্রাক যেন জবাব দিতেই চাইছিল না। ইঞ্জিন স্টার্ট থাকলেও গিয়ার লাগাতেই বন্ধ হয়ে যাচ্ছিল। বারবার চেষ্টা করলাম, প্রতিবার এক ফল। যেন কেউ আমাকে থামিয়ে রাখতে চাইছে, যেন বলছে কোথাও যেও না। আমি মরিয়া হয়ে ট্রাক স্টার্ট করতে লাগলাম। প্রতিবার চাবি ঘোরাতে ইঞ্জিন এক মুহূর্ত গর্জে উঠত। তারপর নিস্তব্ধতা। এই সেই ট্রাক, গত 3 বছর যার সাথে আছি, যে কখনো ধোকা দেয়নি। কিন্তু আজ সবকিছুই আলাদা। ঠান্ডা আরো তীব্র হলো। কাচের উপরে ঘন কুয়াশা জমল। মনে হচ্ছিল কেবিনের ভেতর আর বাইরে, দুই ফ্রিজের মধ্যেই তাপমাত্রার অদ্ভুত পার্থক্য তৈরি হয়েছে। আমি রুমাল বের করে উইন্ডশিল্ড পরিষ্কার করলাম। তবু একটা দুধ সাদা কুয়াশার স্তর চোখের সামনে রয়ে গেল। তারপর এলো সেই মুহূর্ত যা আমি জীবনে কোনোদিন বলতে পারবো না। আমি সিদ্ধান্ত নিলাম, নিচে নেমে দেখি, হয়তো বাইরে থেকে কোনো টেকনিক্যাল সমস্যা বোঝা যাবে। দরজা খোলার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত হাওয়ার ঝাপটা মুখে এসে লাগলো। ওটা স্বাভাবিক বাতাস ছিল না, ঠান্ডাও নয়। মনে হচ্ছিল মৃত কোনো ঘরে বহুদিন ধরে জমে থাকা বাতাস হঠাৎ বের হয়ে এলো। আমি নিচে নামলাম। পা মাটিতে পড়তেই ভিজে লাগলো। বৃষ্টি হয়নি, তবুও পিচ্ছিল লাগছিল। এক মুহূর্তের জন্য মনে হলো মাটি আমার পা ধরে টানছে। আমি ভয় পেয়ে পা সরিয়ে নিলাম। তারপর ট্রাকের সামনে গিয়ে বনেট করলাম। ব্যাটারির কানেকশন চেক করলাম, সব ঠিক। পানির পাইপ, ফুয়েল লাইন, কোথাও অস্বাভাবিক কিছু নেই। তবুও ইঞ্জিন স্টার্ট হচ্ছিল না। আমি সেভাবে দাঁড়িয়ে চিন্তায় ডুবেছিলাম। হঠাৎ পিছন থেকে টপ টপ করে একটা শব্দ ভেসে এলো, যেন কেউ ভেজা মাটির ওপর নেড়া পা ফেলে হাঁটছে। আমি সঙ্গে সঙ্গে ফিরে তাকালাম, কিছুই নেই। কিন্তু শব্দটা থামছিল না, বরং আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছিল। আমার হৃদস্পন্দন হঠাৎই বেড়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো কেউ মানুষই, হয়তো কোনো স্থানীয় লোকজন। কিন্তু সেই হাঁটার শব্দটা স্বাভাবিক ছিল না। একবার দৌড়ের গতি, আবার হঠাৎ ধীরে, কখনো পা দিকে, কখনো ডান দিকে, একেবারে অদ্ভুত। হঠাৎই ট্রাকের কেবিনের দরজা কড়াক করে বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে ট্রাকের দিকে ছুটতে চাইলাম, কিন্তু অনুভব করলাম যেন কেউ আমার পা শক্ত করে চেপে ধরেছে। আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা
নিচ থেকে নরম হতে লাগলো, যেন মাটি জীবন্ত হয় আমাকে টেনে নিচে নিতে চাইছে। অসাধ্য শক্তি। পা টেনে বের করলাম এবং ট্রাকের দিকে দৌড়ালাম। কেবিনের দরজা তখন বন্ধ, আর ভেতরে আলো জ্বলছিল, যে আলো আমি নিজে কখনো জ্বালাইনি। কেবিনের ভেতরে কারো থাকার স্পষ্ট অনুভূতি হচ্ছিল। আমি ডাক দিলাম, কে আছে ভেতরে? ট্রাকে কেউ আছে? কোনো উত্তর নেই। ঠিক তখনই আমি কাচের ওপরে একটা জিনিস দেখলাম, এমন কিছু যা আজ অব্দি ভাষায় ঠিকভাবে প্রকাশ করতে পারিনি। একটা অস্পষ্ট দোহাটে ছায়া, যেন কেউ বসে আছে কিন্তু মুখটা দেখা যায় না। মাথা ঘুরিয়ে যেন ওটাই আমাকে দেখছিল। আমি পলক ফেলতেই ছায়াটা উধাও। ভাবলাম হয়তো আমারই ভুল দেখা হয়েছে। দরজা খুলতে গেলাম, কিন্তু দরজা ভেতর থেকে লক করা, যেন ইচ্ছে করে আমাকে আটকানো হয়েছে। ঠিক সেই মুহূর্তে বাতাস হঠাৎ জোরে বইতে শুরু করলো। গাছপালার ডালপালা যেন উন্মাদের মতো দুলতে লাগলো, এবং তারপর রাস্তার ওপাশের ঝোপঝাড়ের দিক থেকে একটা অদ্ভুত ফিসফিসানি ভেসে এলো। না, এটা গল্প শোনা সাধারণ ফিসফিসানি ছিল না। এটা ছিল জিভ ছাড়া একটা কথা বলার চেষ্টা। একটা শব্দ নয়, বরং একটা অনুভূতি। আমি এক পা পিছিয়ে গেলাম, আমার সাহস ভেঙে পড়ছিল। তারপর এমন কিছু হলো যে আমি পুরোপুরি অবশ হয়ে গেলাম। হঠাৎ ট্রাকের হেডলাইট নিজেরাই বন্ধ হয়ে গেল, আর চারপাশ অন্ধকারে ডুবে গেল। এমন অন্ধকার যেন আকাশ থেকে চার তারা সহ সব আলো কেড়ে নেওয়া হয়েছে, আর কেউ পুরো আকাশের ওপর কালো কম্বল চাপিয়ে দিয়েছে। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। তারপর আমি শুনলাম হালকা লাফের মতো পায়ের শব্দ, কিন্তু পা মাটিতে পড়ছে না। শব্দ যেন হাওয়ার ওপরে ভেসে আসছে, যেন কেউ আমাকে ঘিরে ঘুরছে। মাটিতে না নেমে আসছে, বাতাসে। আমার শরীর কেঁপে উঠল। আমি আপ্রাণ শক্তি দিয়ে ট্রাকের দরজা খুললাম। কেবিন একেবারে খালি, ভেতরের আলো নিভে গেছে। আমি তাড়াতাড়ি ভেতরে ঢোকে দরজা বন্ধ করলাম। চাবি ঘোরানো মাত্রই ট্রাক স্টার্ট হয়ে গেল। ইঞ্জিনের শব্দে মুহূর্তের জন্য মনে হলো বাঁচলাম, কিন্তু ঠিক পরের সেকেন্ডেই হেডলাইট আবার বন্ধ। মনে হলো এই অন্ধকার যেন আমাকে আরেকটা সুযোগ দিচ্ছে, কিন্তু পালানোর নয়, সামনে দাঁড়ানোর সুযোগ। আমার হাত যেন নিজের অজান্তেই চাবি থেকে সরে গেল। ট্রাক আমি নিজেই বন্ধ করে দিলাম। কেন যেন ভেতর থেকে অনুভব করলাম এখনই পালালে এই জিনিসটাও আমার সঙ্গে যাবে। একটা চিৎকার করা নীরবতা আমাকে ঘিরে ধরল। আস্তে আস্তে কেবিন থেকে নামলাম। মাটিতে সেই একই ভেজা চিটচিটে অনুভূতি, কিন্তু এবার প্রতিটা পা ফেলতেই মনে হচ্ছিল নিচ থেকে কেউ নিঃশ্বাস নিচ্ছে। সত্যি বলতে মনে হচ্ছিল আমি মাটিতে হাঁটছি না, বরং কারো বুকের ওপর দিয়ে হাঁটছি। আমার চোখ চলে গেল রাস্তার সেই পাশে, যেখানে একটু আগে ঝোপঝাড় ছিল। ঝোপঝাড় নেই, তার বদলে যেন একটা বিশাল অন্ধকার গর্ত তৈরি হয়েছে, একটা সীমাহীন কালো সুড়ঙ্গের মতো, যার কোনো শেষ নেই। এমন শব্দ যা কানে শোনা যায় না, মস্তিষ্কে শোনা যায়। আমি ধীরে ধীরে পিছনে সরে গেলাম, কিন্তু মনে হলো আমার পা যেন মাটির মধ্যে ধসে যাচ্ছে। আমি সব শক্তি দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু শরীর যেন কারো নিয়ন্ত্রণে চলে গেছে। আমি চোখ বন্ধ করলাম, কল্পনায় কালেমা পড়লাম, মনে মনে সূরা ফাতিহা জপ করলাম, কিন্তু যা ঘটছিল তা কোনো দোয়ার দ্বারা থামানো যাচ্ছিল না। আমার সামনে ছায়াটা উচ্চ হয়ে উঠল। এখন এটি আর শুধুমাত্র ছায়া ছিল না, এর ভেতর মানব আকৃতি ছিল না, কিন্তু অন্য কিছু, অন্য যেন জালমান কাপড়ের মতো ওর অস্তিত্ব আমার সামনে দাঁড়িয়েছিল। দীর্ঘ বেহিসেব
চোখের স্থানে দুটি গভীর গর্ত, যার মধ্য দিয়ে শুধুই শূন্য কালো ফাঁক দেখা যাচ্ছিল। এক মুহূর্তের জন্য সব রূপ মিলিয়ে হয়ে এক হয়ে গেল। তারপর সেই সব রূপ আমার চারপাশে গড়তে লাগলো, দ্বিগুণ বৃত্তাকারে, যেন কোনো প্রাচীন রীতি, যেন আমি তাদের কেন্দ্রবিন্দু হয়ে গেছি। আমার শ্বাস বন্ধ হয়ে আসলো। জীবনের কোনো শব্দ মুখ থেকে বের হচ্ছিল না। এবং হঠাৎ একটি অস্তিত্ব আমার কাছে এলো। এটি কানের ঠিক কাছে এসে কিছুই বলল না, শুধু তাকালো। এর শ্বাস গরম নয়, বরং ঠান্ডা, যেন বরফে শ্বাস নিতে শিখেছে। তারপর আমার শরীরে একটা প্রচণ্ড ঝাঁকুনি হলো। আমি মাটিতে পড়ে গেলাম। চারপাশের সব শব্দ থেমে গেল। মনে হলো সময় থেমে গেছে। চোখ বন্ধ থাকা সত্ত্বেও আমি সবকিছু দেখছিলাম। ওই অস্তিত্ব, ওদের নাচানো ছায়াগুলো রাস্তার মাটিতে নেই। এটি যেন খোলা আকাশের মধ্যে ভেসে আছে, আর আমি তাদের মাঝে আটক। হঠাৎ এক জোরে ধাক্কার মতো শব্দ এলো, যেন কেউ আকাশে বিশাল একটি পাথর ছড়ে দিয়েছে। আমার চোখ খোলা। আমি মাটিতে পড়ে আছি। রাস্তা শুনশান, গাছপালা নিশ্চুপ, যেন কিছুই ঘটেনি। কিন্তু আমি জানি কিছু হয়েছে, কিছু এমন যা ভাষায় বলা সম্ভব নয়। আমি সমস্ত সাহস জড়ো করে ট্রাকের দিকে তাকালাম। দরজা খোলা, ইঞ্জিন বন্ধ, কিন্তু ভেতরে যেন কোনো অদ্ভুত উপস্থিতি এখনো আছে। আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর এই ট্রাকে উঠব না। আমি মোবাইল বের করলাম। কোনো সিগন্যাল নেই। হালকা হেঁটে সেই পথ ধরে যাত্রা শুরু করলাম, যে পথে আমি এসেছি। 5 কিলোমিটার, 10 কিলোমিটার হাঁটতে হাঁটতে পা ব্যথা করতে শুরু করলো, কিন্তু আমি থামিনি। ফজরের সময় পৌঁছালাম এক ছোট চায়ের হোটেলের কাছে। একটি রিক্সা নিয়ে কাছের মোবাইল বুথে পৌঁছালাম। সেখানে বন্ধুকে ফোন করলাম আমাকে তুলে নিয়ে যেতে। 2 দিন পর অন্য কোনো ড্রাইভারকে দিয়ে ট্রাকটা উদ্ধার করা হলো। আমি ফিরে গেলাম নিজের গ্রামে। তারপর থেকে আজ 15 বছর কেটে গেছে। আমি আর কখনো রাতে যাত্রা করিনি। দিনেও একাকিত্বে ভয়ে ভেতর কেঁপে ওঠে। ওই ঘটনা আমার শরীরের অংশ হয়ে গেছে। লোকেরা বলে হয়তো তা শুধু তোমার কল্পনা বা কোনো স্বপ্ন, কিন্তু আমি জানি সেই শুনশান পথ শুধু রাস্তা নয়, এটি ছিল এক দরজা, একটি জগতের দরজা যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। প্রিয় লিসেনার্স, চলুন এবার আরেকটি ঘটনার দিকে যাই। এই ঘটনাটি বাতুল নামের এক বোন শেয়ার করেছেন। তার চাচা, যিনি তার গ্রামের নম্বরদার ছিলেন। এই ঘটনাটি প্রায় 30 থেকে 40 বছর আগের। বাতুলের চাচার নিয়ন্ত্রণে কয়েকজন জিন ছিল এবং মানুষ নানা সমস্যার সমাধানের জন্য তাদের কাছে আসতো। চাচা সাধারণত গ্রামের পুরনো বড়ই গাছের নিচে বসতেন। সেখানেই তিনি তাবিজ কবজ দিতেন এবং মানুষের সমস্যার কথা শুনতেন। ঋতু যতই কঠিন হোক, হোক শীত কিংবা প্রচণ্ড গরম, তিনি সেই জায়গা থেকে উঠতেন না। গ্রামের মানুষজন সন্ধ্যার পর পর্যন্ত তার কাছে আসতো। তার নাম ছিল মকবুল হোসেন। গ্রামের চোখ, তিনি ছিলেন এক ঐতিহাসিক ব্যক্তিত্ব। মানুষের কাজকর্ম সম্পন্ন হতো বলে সবাই তার প্রশংসা করত, কারণ আল্লাহ তাকে অনেক শিফা দান করেছিলেন। তিনি বহু চিল্লা করেছিলেন, আর প্রতিটি চিল্লার পেছনেই ছিল ভয়ঙ্কর সব কাহিনী। চাচা বড়ই গাছের নিচে রাতে আগুন জ্বালিয়ে গ্রামের ছেলেদের খুঁটিনাটি ভয়ঙ্কর সব ঘটনা শোনাতেন। তিনি বলতেন, চিল্লা করার শুরুর সময়টাই সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ভীতিকর। যখন তার বয়স মাত্র 18 বছর, তখন তার বাবা তাকে এই পথে নিয়োজিত করেন। বাবার ইচ্ছাতেই তিনি এই কাজে যুক্ত হয়েছিলেন এবং তিনি নিজেও চেয়েছিলেন এই কাজটি শিখতে। কিন্তু সেই বয়সেই তার জীবনে নেমে আসে একের পর এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। হঠাৎ করে তার বাবা তাকে একটি কবরস্থানে পাঠিয়ে দেন চিল্লা করার জন্য।
চাচা নিজেও খুব সাহসী মানুষ ছিলেন। ছোটবেলা থেকেই তিনি তার বাবার সঙ্গে নানা কাজকর্মে সাহায্য করতেন, তাই কবরস্থানে যেতে তার কোনো ভয় লাগেনি। তিনি বাবার সাহায্য করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। চিলা করার প্রথম দিন তিনি যখন কবরস্থানে রাত কাটালেন, তখন মনে কিছুটা অস্বস্তি হয়েছিল, কারণ এবার তিনি নিজেই আমির হওয়ার পথে। চাচা গ্রামের ছেলেদের এসব ভয়ঙ্কর ঘটনা প্রায় শোনাতেন। প্রথম রাত পার হলে দ্বিতীয় রাতেও আবার তাকে সেখানে যেতে হয়। সেই রাতেই তিনি সামনে দেখলেন একজন লম্বা গড়নের মহিলা দাঁড়িয়ে আছে। তার পায়ে পায়েল বাঁধা আর তার কণ্ঠস্বর একেবারে চাচার মায়ের মতো। হঠাৎ তার মুখ থেকে সেই পরিচিত কণ্ঠস্বর বের হওয়ায় চাচা ভরকে যান। মনে পড়ল চাচার মা তো বাড়িতে, তাহলে এই কণ্ঠস্বর এখানে কিভাবে? আর তখনই বুঝলেন এটি একটি ছলনা, যা তার মায়ের রূপ ধরে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। চাচা তার দিকে ভ্রুক্ষেপ না করে নিজের হিসাবের রক্ষাবৃত্ত ভিতরে গিয়ে বসে পড়লেন। কিন্তু হিসাবে বসতে তার শরীর খারাপ লাগতে শুরু করে। সেই ছলনা প্রাণী বলতে থাকে, তোমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি চিলা ছেড়ে বেরিয়ে যাও, না হলে তিনি মারা যাবেন। এ কথা শুনে চাচার মন অস্থির হয়ে যায়। তিনি সাথে সাথেই হিসার থেকে বেরিয়ে দৌড়ে বাড়ির দিকে ছুটে যান। সেই সঙ্গে চিলার দুষ্টু মাখলুকগুলো তার পেছনে পেছনে আসে। তারা জোরে হেসে বলতে থাকে, দেখো আমরা তোমাকে হারিয়ে দিয়েছি, তুমি ব্যর্থ হয়ে গেলে। চাচা যখন বাড়িতে পৌঁছালেন তখন তার অবস্থা খুব খারাপ। দরজা খুলে তার বাবা জিজ্ঞেস করলেন, তুমি ফিরে এলে কেন? চাচা সব ঘটনা খুলে বললেন। মায়ের কণ্ঠে কথা বলার বিষয়টিও। কথা শুনে তার বাবা মাথায় হাত দিয়ে বললেন, আমি তোমাকে এই শেখানোটা দিতে ভুলে গিয়েছিলাম। চিলার মাখলুকগুলো তোমাকে তোমার নিজের পরিবারের কণ্ঠে নাম ধরে ভয় দেখাবে, কিন্তু তুমি কখনোই তাদের কথায় কান দেবে না। এরপর পুরো 40 দিন সেই দুষ্টু মাখলুকগুলো চাচাকে নিরন্তর বিরক্ত করে। রাতে জোরে দরজায় ধাক্কা দিত, নানা ছলনা করত। পরে তার বাবা বিশেষ আমল করে সেই মাখলুকগুলোকে কিছুটা দূরে সরান আর চাচাকে কঠোরভাবে বলেন, মকবুল হোসেন, বুঝে শুনে কাজ করতে হবে। যদি মানুষের চোখে মকবুল হতে চাও তবে এমন ভয়কে জিততে হবে, এই ছলনাগুলোর ফাঁদ এড়িয়ে যেতে হবে। প্রায় 2 মাস পর চাচা আবার নতুন করে চিলা করার জন্য প্রস্তুত হলেন। কবরস্থানের প্রথম দিন তিনি যখন ভেতরে গেলেন, দেখলেন কিছু মানুষ ঢোল বাজাচ্ছে, কিন্তু তাদের মুখ ছিল অদ্ভুত, ভয়ানক রকম বিকৃত। তার ঢোল বাজাতে বাজাতে চাচার দিকে এগিয়ে আসছে। চাচা রেগে গিয়ে বললেন, কবরস্থানে এমন কাজ নাকি কেউ করে? কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল বাবা বলেছিলেন এগুলো সব ছলনা, বাস্তব নয়। তাই তিনি তাড়াতাড়ি নিজের হিসারের ভেতর গিয়ে বসে পড়লেন। এবার সে ভয়ঙ্কর বিকৃত চেহারার লোকগুলো তার সামনে দাঁড়িয়ে গেল। তারা অদ্ভুত শব্দ করতে লাগলো আর বলতে লাগলো, তোমার মা বিপদে পড়েছে, তোমার বাবা মারা গেছেন। কখনো কখনো সেই ছলনা মাখলুকগুলো চাচার বাবা মায়ের মৃতদেহের মতো বিভ্রম তৈরি করত, ঠিক এমন ভাবে যেন সত্যি তাদের কিছু হয়ে গেছে। চাচা একবার বলেছিলেন, একদিন যখন তাদের ডেড বডি পড়ে থাকতে দেখলাম তখন সত্যি ভয় পেয়ে গেলাম, কিন্তু তৎক্ষণাৎ মনে হলো আমার বাবা মা যদি আল্লাহ না করুক সত্যি মারা যেতেন, তবে তাদের দেহ কবরস্থানে কিভাবে আসবে? তারা তো জানেই না আমি কোথায় চিলা করছি। এইসব ভয়ঙ্কর ছলনা সহ্য করেই চাচা 41 দিনের প্রথম চিলা সম্পন্ন করেন। এরপর তার জীবনে ধীরে ধীরে কাজের সাফল্য আসতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে মকবুল হোসেন মানুষের চোখে সত্যি মকবুল হয়ে ওঠেন। যখন তিনি বড়ই গাছের নিচে বসা শুরু করেন তখন বড়ই গাছের জিন্নাতরা তাকে বিরক্ত করত। চাচা তাদের বলে দিতেন, আমাকে বিরক্ত করো না, আমি এখানেই বসবো, এটাই আমার আসন। ধীরে ধীরে তিনি সেই জিন্নাতদের সঙ্গেও বন্ধুত্ব করে ফেলেন। গ্রামের ছেলেরা চাচার কাছ থেকে দাওয়াত, আমল, নানা তাবিজের কাজ শিখত।
চাচা সব সময় বলতেন, কোনো আমল কখনো শয়তানি উদ্দেশ্যে করবে না। জিন্নাতকে কাবু করার উদ্দেশ্য একটাই, মানুষের উপকার করা। কারণ জিন্নাতরা অনেক সময় মিথ্যা বলে, তাই শুধু মুসলমান সৎ এবং ক্ষতি করে না এমন জিন্নাতের চিল্লা করবে। চাচার সময় অনেক ছেলেই তার কাছ থেকে শিখে আমির হয়েছিল। সময় চলতে থাকে, বড় গাছের নিচে আগুন জ্বেলে বসলে গ্রামের মানুষজন সারাদিন তাদের সমস্যা নিয়ে চাচার কাছে আসতো। চাচার কাছে এমন জিন্নাত ছিল যারা আল্লাহর হুকুমে মানুষের সমস্যার সমাধান বলে দিত। বহু মানুষ তাদের দোয়া ও আমল থেকে উপকৃত হতো। রাত 11টা থেকে 12টার দিকে চাচা বাড়ি ফিরতেন, কিন্তু গ্রামের লোকজন প্রায় তাকে বাড়ি যেতে দিত না। শেষে গ্রামের সবাই মিলে বড়ই গাছের নিচে তার জন্য একটি ঘর বানিয়ে দেয়। অদ্ভুত বিষয় হলো, চাচা তার প্রায় পুরো পরের জীবনটাই সেই ঘরেই কাটাতে শুরু করেন। একদিন চাচা বাড়ি এসে বললেন, আজ অদ্ভুত কিছু টের পেয়েছি। কয়েকজন জিন্নাত আমাকে বাড়ি পর্যন্ত অনুসরণ করেছে, আর তারা আমার বাচ্চাদের বিরক্ত করছে। তখন তিনি তাদের কঠোরভাবে বলেন, আবার কখনো আমার বাড়িতে আসবে না। তোমরা সবাই বড়ই গাছের নিচের ওই ঘরেই থাকবে। এরপর সত্যিই জিন্নাতরা আর কখনো তার বাড়িতে ঢোকার সাহস করেনি। চাচার ছোট ভাই অর্থাৎ আমার বাবা যখন সেই ঘরে যেতেন, তখন সব সময় অস্বস্তি অনুভব করতেন। তার মাথা ভারী হয়ে যেত। একবার তিনি ভাই মকবুলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ঘরে ঢুকতেই তার মনে হলো ঘরে যেন আরো কেউ আছে, অদৃশ্য কোনো উপস্থিতি। হঠাৎ ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো একটি মহিলা। তিনি খুব মোটা, সম্পূর্ণ কালো, মাথায় ঘোমটা টানা। তার হাত পা ছিল তব্যের মতো কালো ঝলসানো। তাকে দেখে আমার বাবা ভয় চেপে রাখতে পারেননি। বোন, আপনি কে? মহিলার কণ্ঠ ছিল অদ্ভুত, ভয়ঙ্কর। তিনি হেসে উঠলেন, একটি অস্বাভাবিক শিউরে ওঠার মতো হাসি। চাচা দৌড়ে ভেতরে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বাবা বললেন, এক অদ্ভুত জীব ঘরে ঢুকেছিল। তখন চাচা বললেন, তুমি ভুল করেছ। কখনোই আমার অনুমতি ছাড়া এই ঘরে একা ঢুকবে না। আমার সব জিন্নাত এই ঘরেই থাকে। তুমি বেশি সময় থাকলে ভয় পেয়ে যাবে। তারা তোমার জীবনকে সরাসরি হুমকি দেবে না, কিন্তু তোমাকে ভয় দেখাতে পারে এবং তুমি তাদের দেখে ভয় পেতে পারো। এরপর আমার বাবা কখনোই সে ঘরে যায়নি। প্রায় 12 থেকে 15 বছর পর চাচা মকবুল হোসেন মারা গেলে একটি অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের মানুষরা দেখলেন চাচার ঘর নিজে নিজেই ধসে পড়ল, কিন্তু ঘরের ভেতরে যা কিছু ছিল সবই ঠিকঠাক অবস্থায় বাইরে পড়েছিল। আর কারো সেই ঘরে থাকার অনুমতি ছিল না। বড়ই গাছের নিচের এলাকা নিস্তব্ধ হয়ে যায়। চাচার চলে যাওয়ার পর যারা সেই বড়ই গাছের নিচ দিয়ে যাচ্ছিল বা সেখানে বসছিল, জিন্নাতরা সরাসরি তাদেরকে ডাকতো, তাদের নাম ধরে ডাকতো। এমনকি যারা পেছন থেকে থাকে তারা এখন গ্রামের মানুষদেরও বিরক্ত করতে শুরু করেছিল। গ্রামের এক বৃদ্ধ বলেছিলেন, যেমন মকবুল হোসেন মারা গেছেন, যদি তোমরা তার প্রতি বিশ্বস্ত হও তবে গ্রামের মানুষদের বিরক্ত করো না। কারণ মকবুল হোসেন গ্রামের মানুষদের খুব ভালোবাসতেন। চাচা যখন গ্রামের জন্য প্রশিক্ষিত আমির ছেলেদের তৈরি করেছিলেন, তারা সেই জিন্নাতদের সাথে সংলাপের চেষ্টা করেছিল। তারা বলেছিল, যদি তোমরা না মানো আমরা তোমাদের পড়াবো। এই ঘটনায় বড়ই গাছের নিচে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ঘটনা ক্রমশ কমে যেতে শুরু করে। গ্রামের মানুষরা অভিযোগ করত, মকবুল হোসেনের মৃত্যুর পর বড়ই গাছের কাছে গেলে ভয়ঙ্কর মুখগুলো দেখা যেত এবং তারা মানুষকে পথভ্রষ্ট করত। কিন্তু চাচার প্রশিক্ষিত আমির শিষ্যরা এই বিষয়টি নিয়ন্ত্রণে আনল। সময়ের সঙ্গে সঙ্গে ঘটনা শান্ত হতে শুরু করে। মকবুল হোসেনের মৃত্যু হওয়ার পরেও মানুষ তাকে স্মরণ করত। তিনি ছিলেন একজন অসাধারণ ক্ষমতাবান আমির। আজও সেই জায়গাতে বড়ই গাছের ছায়া রয়েছে, আর তার নিচে জিন্নাতরা আছে, কিন্তু তারা এখন কারো দিকে হুমকি দেয় না। সাধারণত যখন কেউ সেখানে চলে যায় তখন জিন্নাতরা চাচার নাম উচ্চারণ করে ডাক দেয়, মকবুল হোসেন। গ্রামের অনেকে এই নাম শুনেছেন। এমন ঘটনা এখনো মাঝে মাঝে ঘটে। একজন ব্যক্তি ভাবলেন চাচার নেকির জন্য বড়ই গাছের নিচে একটি পানির নলকূপ স্থাপন করা যায়, যাতে চাচার নেকি পৌঁছে। কিন্তু যখনই তিনি নলকূপ বসানোর জন্য মাটি খুঁড়তে শুরু করেন, তখন ভেতর থেকে
নোংরা দুর্গন্ধ বের হতে শুরু করে। মাটি যেখানে খোলা হচ্ছিল, চারপাশ থেকে সেই দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছিল। এর অর্থ স্পষ্ট, বড়ই গাছের জিন্নাতরা চাচা মকবুল হোসেন ছাড়া আর কারো বসা সহ্য করবে না। এরপর একজন নবাগত আমির ছেলে বড়ই গাছের নিচে চাচার আসন নিতে চেয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়, কারণ জিন্নাতরা তাকে সেখানে বসতে দেয়নি। তারা নিজের জায়গায় কাউকে হস্তক্ষেপ করতে দিতে চায় না। এরকম বহু ঘটনা সে এলাকায় ঘটেছে। চাচার কথা যখন আমার বাবা মনে করতেন, তিনি বড়ই গাছের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসতেন, কিন্তু জিন্নাতরা বাবাকে কোনো কথা বলতো না, কারণ তারা জানতো আমার বাবাও চাচার মধ্যে ছিল গভীর স্নেহ ও ভালোবাসা। এভাবেই ঘটনাটির পরিণতি আসে। মকবুল হোসেনও মারা যায় এবং তার বাবাও মারা যান। আজও যখন আমি দুঃখী থাকি, আমি সেই জায়গা যাই, কারণ আমি সেখানে আমার চাচাকে মনে করি, আমার বাবাকে মনে করি। প্রিয় লিসেনার, সেই ছিল ঘটনা। সবশেষে এতটুকু বলতে পারি, বাবা মায়ের মতো সুন্দর নিয়ামতের কদর করুন, তাদের ভালোবাসুন। আল্লাহ আমাদের সবাইকে হিংসা ও মন্দ থেকে রক্ষা করুন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।